হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আবার আমরা শিখব আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্স, অর্থাৎ বড় বড় ইংরেজি বাক্যের অর্থ কিভাবে বুঝতে হয় সেটা আমরা শিখব। এর পাশাপাশি আমরা শিখব ভোকাবুলারি, টেন্স এবং আরও অনেক কিছু, এত কিছু শিখব যে ইংরেজি যা যা শেখা প্রয়োজন আমরা তাই তাই শিখব, কোনো কিছু বাদ রাখবো না। আশা করি ক্লাসটা খুব উপভোগ্য হবে। আসো শুরু করি। আমরা আজকে যে ক্লাসটা করব এটার মেন থিম হচ্ছে এ ম্যান উইদাউট মানি, অর্থাৎ একটা মানুষের যদি টাকা না থাকে তাহলে কি কি তার সঙ্গে হতে পারে এবং টাকা উপার্জন করতে হলে কি কি করতে হতে পারে সেটা আমরা আজকের এই ক্লাসটাতে শিখব, প্লাস আমরা ইংরেজি শিখব। তো প্রথম যে বাক্যটা আমি লিখেছি সেটা হচ্ছে এ ম্যান উইদাউট মানি। এইটুকুর মানে হচ্ছে যে টাকা ছাড়া একজন মানুষ। এ ম্যান উইদাউট মানি, টাকা ছাড়া একজন মানুষ। মাস্ট রিলাই অন ফ্যামিলি, অবশ্যই নির্ভর করতে হয় ফ্যামিলির ওপর। এগুলো আমি পরে আরও ব্যাখ্যা করব, আগে প্রথমে অর্থটা আমি বলে দিই। মাস্ট রিলাই অন মানে হচ্ছে নির্ভর করা। মাস্ট রিলাই অন ফ্যামিলি, পরিবারের উপর নির্ভর করতে হয়। ফ্রেন্ডস অথবা ফ্রেন্ডের উপরে নির্ভর করতে হয়। অথবা চ্যারিটি মানে হচ্ছে এখানে দান, অর্থাৎ কেউ কোনো কিছু দিবে তারপরে তার চলবে, সেটাকে বলা হয়েছে চ্যারিটি, দান। দানের উপর নির্ভর করতে হয়। হুইচ ক্যান বি হিউমিলিয়েটিং, হুইচ মানে হচ্ছে যেটা বা যা, ক্যান বি এর মানে হচ্ছে হতে পারে, হিউমিলিয়েটিং অবমাননাকর বা মানহানিকর। এখন আসো দেখি, আমরা যে এখানে প্রথমে পড়েছিলাম যে এ ম্যান উইদাউট মানি, এর অর্থ হচ্ছে টাকা ছাড়া একজন মানুষ বা টাকাহীন একজন মানুষ। এই যে আমি এখানে লিখেছি, তো এ ম্যান উইদাউট মানি মানে যদি হয় টাকা ছাড়া একজন মানুষ বা টাকাহীন একজন মানুষ, তাহলে এ ম্যান উইথ মানি, এটার ইংরেজি, এটার অর্থ কি হবে? এর অর্থ হচ্ছে টাকাওয়ালা মানুষ। টাকাওয়ালা মানুষ, তার ইংরেজি এ ম্যান উইথ মানি। আমি যদি বলি এ ম্যান উইদাউট নলেজ, এর মানে কি? মানে জ্ঞান ছাড়া মানুষ। আমি আরো সংক্ষেপে বলতে পারি জ্ঞানহীন মানুষ, তাই না? তাহলে তোমরা একটু বলো তো, এ ম্যান উইদাউট নলেজ এটা আমরা কিভাবে বাংলা করতে পারি? এই বাংলাটা আমাকে জানাইও। এ ম্যান উইদাউট নলেজ এটার অর্থটা কি হবে? আচ্ছা, এখানে আমরা ব্যবহার করেছি মাস্ট। তোমরা জানো মাস্ট হচ্ছে একটা মডাল অক্সিলারি এবং মাস্টের পরে ভার্বের বেস ফর্ম বসে, কারণ মডাল অক্সিলারির পরে বেস ফর্ম বসে। তাহলে এই যে রিলাই অন মানে নির্ভর করা, এখন রিলাইয়ের পরে সবসময় অনই বসে, কারণ হচ্ছে অন হচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই জন্য অন বসেছে। রিলাই অন মানে নির্ভর করা। ওকে, তো আমি মাস্ট নিয়ে একটু কথা বলি। মাস্ট যখন আমরা কোনো ইংরেজির মধ্যে দেখব, ইংরেজি বাক্যের মধ্যে দেখব, তখন আমাদেরকে বাংলাতে অবশ্যই কথাটা ব্যবহার করতে হবে। অবশ্যই, অর্থাৎ এই যে আমি বলছি এ ম্যান উইদাউট মানি মাস্ট রিলাই অন ফ্যামিলি, ফ্রেন্ডস অর চ্যারিটি, অর্থাৎ টাকা ছাড়া একজন মানুষ বা টাকাহীন একজন মানুষকে অবশ্যই নির্ভর করতে হয় পরিবার, বন্ধু বান্ধব অথবা দানের ওপর। এইতে তাহলে মাস্ট মানে হচ্ছে অবশ্যই। এই মাস্ট দিয়ে আমরা কয়েকটা বাক্য শিখি, সেটা কি? যে যেমন আমি যদি বলি আই মাস্ট গো দেয়ার, এই যে গো এটা ভার্বের বেস ফর্ম, হ্যাঁ? এর মানে হচ্ছে আমি অবশ্যই সেখানে যাব। আই মাস্ট গো দেয়ার। ইউ মাস্ট নট গো দেয়ার, অর্থাৎ আমি যদি নেগেটিভ করি তাহলে আমাকে কি করতে হবে? মাস্টের পরে একটা নট বসাতে হবে। ইউ মাস্ট নট গো দেয়ার মানে তুমি সেখানে যাবে না বা তোমার সেখানে যাওয়া নিষেধ। ইউ মাস্ট নট গো দেয়ার। এখন আসি, ইউ মাস্ট বি এ ম্যান উইথ মানি। এই যে এবার আসলো কি, মাস্টের পরে বি আসলো। এই বিটাও কিন্তু ভার্বের মেইন ফর্ম, হ্যাঁ? বি মানে কি? বি মানে হওয়া। ইউ মাস্ট বি, মাস্ট মানে কি অবশ্যই, আর বি মানে হবে। ইউ মাস্ট বি, তুমি অবশ্যই হবে এ ম্যান উইথ মানি। মানে কি? এ ম্যান উইথ মানি একটু আগে শিখলাম কি মানে হচ্ছে টাকাওয়ালা মানুষ। এ ম্যান উইথ মানি তার মানে তুমি অবশ্যই হবে একজন টাকাওয়ালা মানুষ। আর নিচে আছে কি, ইউ মাস্ট হ্যাভ এনাফ মানি, অর্থাৎ মাস্টের পরে এটাও এখানে ভার্বের বেস ফর্ম হিসেবেই বসেছে। ইউ মাস্ট হ্যাভ এনাফ মানি, তোমার অবশ্যই অনেক টাকা থাকতে হবে। ইউ মাস্ট হ্যাভ এনাফ মানি। তাহলে মাস্টের পরে আমরা ব্যবহার করলাম কি? V1, এটাও V1, এটাও V1, কিন্তু মাস্ট গো, মাস্ট বি আর মাস্ট হ্যাভ। মাস্ট বি আমরা যে যখন আমরা কখনো বি ব্যবহার করি এবং তারপরে আমাদেরকে অ্যাডজেক্টিভ অথবা নাউন বসাতে হয়, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবার আসি আমরা এই যে ক্যান বি, এই ক্যান বি এর ব্যবহারটা আমরা এরপরেই দেখবো। আসো দেখি, তাহলে আমরা দেখি এই ক্যান বি কিভাবে আমরা ব্যবহার করতে পারি আরো। এখানে আমি লিখেছি উই ক্যান লার্ন ইংলিশ। এই যে ক্যান, এটাও একটা মডাল অক্সিলারি এবং লার্ন হচ্ছে ভার্বের বেস ফর্ম,
অর্থাৎ মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হবে উই ক্যান লার্ন ইংলিশ। যদি আমরা ক্যান ব্যবহার করি তাহলে আমাদেরকে বাংলাতে ব্যবহার করতে হয় পারি, অর্থাৎ উই ক্যান, আমরা পারি লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। একইভাবে এই যে বি মানে হওয়া, তাহলে ক্যান বি মানে কি? হতে পারি। উই ক্যান বি, আমরা হতে পারি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারি। আবার আমি যদি বলি উই ক্যান হ্যাভ, এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম হিসাবেই, কিন্তু উই ক্যান হ্যাভ এর অর্থ হচ্ছে আমাদের থাকতে পারে। উই ক্যান হ্যাভ, আমাদের থাকতে পারে এ গুড ইংলিশ বুক, একটা ভালো ইংরেজি বই। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্যানের পরে যদি V1 থাকে তাহলে পরে অর্থ হয় কি আমরা পারি, অর্থাৎ ক্যান প্লাস V1 ভার্ব। এখানে আসলো ক্যান বি মানে হচ্ছে হতে পারি। এই ক্যান বি যেহেতু আছে এরপরে দেখো এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট কি একটা গুণ, কোনো ভাষাতে ফ্লুয়েন্ট হওয়া হচ্ছে একটা গুণ, যার কারণে এটা অ্যাডজেক্টিভ। তারপরে বি এর পরে তাহলে আমাদেরকে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়, অনেক সময় নাউনও হতে পারে। আবার উই ক্যান হ্যাভ, উই ক্যান হ্যাভ মানে আমাদের থাকতে পারে এ গুড ইংলিশ বুক। এই ক্যান আমরা এইভাবে ব্যবহার করতে পারি। ক্যানের আরও ডিটেলস ব্যবহার তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। আর এখানে আমি তোমাদের জন্য আমি দেখো রাখলাম উই কুড লার্ন ইংলিশ বুক, এটাও হচ্ছে ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, কুড একটা মডেল অক্সিলারি, তাহলে উই কুড লার্ন ইংলিশ, এটার অর্থটা কি হতে পারে তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। এবার দ্বিতীয় বাক্যটা দেখি, যে টাকা না থাকলে আর কি হতে পারে। সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট ফিনান্সিয়াল স্ট্রাগল, অর্থাৎ অনবরত আর্থিক সংগ্রাম। লিড টু, জন্ম দেয়। লিড টু অর্থটা কেমন হয়? জন্ম দেয়, কোনো কারণে কোনো কিছু হয় বা কোনো কিছুর জন্ম হয় বা কোনো কিছু কোনো কোনো ফলাফলের দিকে নিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি লিড টু। তো বলছে এরকম অনবরত আর্থিক সংগ্রাম লিড টু কোন দিকে নিয়ে যায়? মেন্টাল হেলথ ইস্যুজ, অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যার দিকে নিয়ে যায়। ইনক্লুডিং, এর মধ্যে আরও আছে, এই যে মানসিক স্বাস্থ্য সমস্যা, এর মধ্যে আরও আছে কি? ডিপ্রেশন। ডিপ্রেশন মানে কি? বিষণ্ণতা। অ্যান্ড লো সেলফ এস্টিম, অর্থাৎ হীনমন্যতা। লো সেলফ এস্টিম মানে হচ্ছে হীনমন্যতা। এখন আমরা এই যে লিড টু, এটা আরও কিভাবে ব্যবহার হয় একটু কয়েকটা বাক্য দিয়ে বুঝি, তাহলে আমাদের ভালো লাগবে। যেমন বলছে স্মোকিং ক্যান লিড টু, স্মোকিং ক্যান লিড টু। তো এটা যদি ক্যান হয় তাহলে এই লিডটা অবশ্যই ভার্বের বেস ফর্ম, তাই না? লিড মানে কোনো কিছুর দিকে ধাবিত করা বা কোনো কিছুর জন্ম দেওয়া। এই যে বলছে স্মোকিং ক্যান লিড টু লাং ক্যান্সার, কোনো কিছুর কারণে কোনো কিছু হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে লিড টু, অর্থাৎ একটা কারণে আর একটা ফলাফল তৈরি হবে, সেই ক্ষেত্রে লিড টু। কি? স্মোকিং লাং ক্যান্সারের জন্ম দিতে পারে বা স্মোকিং থেকে লাং ক্যান্সার হতে পারে, এই অর্থটা বিভিন্ন রকম হতে পারে। আর একটা কি বলছে যে দিস রোড লিড টু দ্য লোকাল মার্কেট। লিডস, এটা হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে এখানে এস যুক্ত করতে হবে। দিস রোড লিডস টু দ্য লোকাল মার্কেট, অর্থাৎ এই মার্কেটটা, এই রাস্তাটা লোকাল মার্কেট অর্থাৎ স্থানীয় বাজারের দিকে চলে গেছে, এই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি লিড টু। আবার বলছে দিস রিমার্ক লিড টু এ হিটেড ডিবেট। দিস রিমার্ক, এখানেও এস যোগ করতে হবে। দিস রিমার্ক লিডস টু এ হিটেড ডিবেট মানে কি? রিমার্ক মানে হচ্ছে মন্তব্য, হিটেড মানে উত্তপ্ত, আর ডিবেট মানে হচ্ছে তর্ক। অর্থাৎ এই মন্তব্যটা একটা উত্তপ্ত বিতর্কের জন্ম দিল, এই মন্তব্য একটা উত্তপ্ত বিতর্কের জন্ম দিল, বা এই রিমার্ক থেকে উত্তপ্ত বিতর্কের উদ্ভব হলো। এই ক্ষেত্রে আমরা, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে লিড টু। আবার নিচে আমি একটা লিখেছি যে বলছে কনস্ট্যান্ট ডিলেজ মানে হচ্ছে অনবরত দেরি, লিড টু ফ্রাস্ট্রেশন অ্যামং কাস্টমার্স। এইটার অর্থটা তোমরা করে আমাকে জানাবে, এটা তোমাদের জন্য এক্সারসাইজ থাকলো। তাহলে লিড টু আমরা কখন ব্যবহার করি? কোনো কারণে কোনো একটা ফলাফল তৈরি হয়, একটা কারণে আর একটা জিনিসের উদ্ভব হয়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে লিড টু। এ ম্যান উইদাউট মানি, তার আর কি হতে পারে? আর একটা বাক্য দেখি, বলছে ফ্রেন্ডস অ্যান্ড ইভেন ফ্যামিলি, এমনকি পরিবারও, বন্ধু এমনকি পরিবারও মে ডিস্টেন্স দেমসেলভ, তাদেরকে দূরে ঠেলে দিতে পারে।
ডিস্টেন্স, এখানে এটা যেহেতু মে যেহেতু মডেল অক্সিলারি, তাহলে এটা অবশ্যই ভার্বের বেস ফর্ম, তাই না? মডেল অক্সিলারির পরে কি থাকে? ভার্বের বেস ফর্ম থাকে। তাহলে ডিস্টেন্স মানে হচ্ছে দূরে ঠেলে দেওয়া। দেমসেলভস কাদেরকে? ওই যে এটা দেমসেলভস বলতে কাদেরকে বোঝাচ্ছে? ম্যান উইদাউট মানি, অর্থাৎ বন্ধু এমনকি পরিবারও তাদেরকে দূরে ঠেলে দিতেও পারে। মানে একদম নিশ্চিত হয়ে বলছে না, মেয়ে একটু সন্দেহ প্রকাশ করে বলতে গেলে আমাদেরকে মেয়ে দিয়ে বলতে হয় যে দূরে ঠেলে দিতেও পারে। অ্যাজিউমিং মনে করে যে, অ্যাজিউমিং মনে করে যে হি ইজ এ বার্ডেন মানে সে একটা বোঝা, আর ফেলিয়ার অথবা ব্যর্থ মানুষ, এটা মনে করে তাকে দূরে ঠেলে দিতেও পারে। এখন এই যে আমরা এখানে মেয়ে ব্যবহার করলাম, মেয়ের ব্যবহারটা কেমন? মেয়ের ব্যবহারটা হচ্ছে যদি মেয়ের পরে ভার্বের বেস ফর্ম থাকে, অর্থাৎ আই মে বাই এ কার, অর্থাৎ আমি একটা গাড়ি কিনতেও পারি, শিওর না। আমি যদি বলতাম যে আই ক্যান বাই এ কার, এর অর্থ হচ্ছে আমি গাড়ি কিনতে পারি, অর্থাৎ শিওর। আর আমি যদি বলি আই মে বাই এ কার, তাহলে হবে আমি একটা গাড়ি কিনতেও পারি। মে মানেও পারা, আবার ক্যান মানেও পারা, কিন্তু ক্যান হচ্ছে একদম শিওর যে হ্যাঁ পারে, আর মে মানে হচ্ছে একটু সন্দেহ প্রকাশ করে বা সম্ভাবনা থাকে যে হ্যাঁ পারে, একদম শিওর না। আচ্ছা, যদি আমি বলি হি মে বি, তাহলে বি মানে কি? হওয়া। তাহলে হি মে বি এর অর্থ হলো সে হতেও পারে। হি মে বি এ গুড ম্যান, সে হতেও পারে একজন ভালো মানুষ, অর্থাৎ সে একজন ভালো মানুষ হতেও পারে। আমি যদি বলি মে হ্যাভ, হ্যাভ মানে কি? থাকা, কোনো কিছু থাকা। হি মে হ্যাভ তার থাকতেও পারে অনেস্টি, সততা, তার সততা থাকতেও পারে। ঠিক আছে, এই হলো আমাদের মেয়ের ব্যবহার। মেয়ের যদি আরো ডিটেলস ব্যবহার জানতে চাও, দেখতে চাও, তাহলে আমার ভিডিও বানানো আছে, প্লেলিস্টে যা দেখে আসো। আচ্ছা, এবার একটু ডিস্টেন্স নিয়ে কথা বলি। যেহেতু আমাকে যদি এটার পার্টস অফ স্পিচ নির্ধারণ করতে দেওয়া হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ, আমি যদি এটার অর্থ নাও জানি, তারপরেও আমি বলবো এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। কেন? কারণ এটা মডেল অক্সিলারি মেয়ের পরে ব্যবহার হয়েছে, এই কারণে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এখন ডিস্টেন্স তাহলে হচ্ছে কি, এই যে ডিস্টেন্স আবার নাউন হিসেবেও ব্যবহার হয়, এখানে ভার্বের বেস ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, আবার নাউন হিসেবেও ব্যবহার হয়, অর্থাৎ এই ডিস্টেন্স নাউন এবং ভার্ব উভয় হিসেবেই ব্যবহার হয়। যেমন নাউন হিসেবে ব্যবহার হয় তখন অর্থ হয় হচ্ছে দূরত্ব, আর যদি ভার্ব হিসেবে ব্যবহার হয় তার অর্থ দ্বারাই হচ্ছে দূরে ঠেলে দেওয়া। এইখানে এই ভার্ব হিসেবেই ব্যবহার হয়েছে, মে ডিস্টেন্স দেমসেলফ, তাদেরকে দূরে ঠেলে দিতেও পারে। আবার এই ডিস্টেন্স থেকেই একটা শব্দ, সেটা হচ্ছে ডিস্ট্যান্ট, অর্থাৎ দূরবর্তী। ডিস্ট্যান্ট মানে দূরবর্তী। যেমন আমি যদি বলি যে হি ওয়েন্ট টু দ্যাট ডিস্ট্যান্ট মার্কেট, দ্যাট মানে হচ্ছে এখানে ওই, হি ওয়েন্ট টু সে গেছিল, দ্যাট ডিস্ট্যান্ট মার্কেট ওই দূরবর্তী মার্কেটে। এটা হচ্ছে ডিস্ট্যান্ট এখানে অ্যাডজেক্টিভ। এই যে ডিস্ট্যান্ট যেটা অ্যাডজেক্টিভ কিভাবে বোঝা যায়? এই মার্কেট, মার্কেট এটা হচ্ছে নাউন, নাউনের আগে যেটা বসে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়েই বসে। ওকে, তাহলে বোঝা গেল। এবার আসলে এবার আমরা একটু অ্যাজিউমিং নিয়ে কথা বলি। অ্যাজিউমিং এটা আসছে কোথা থেকে? আসছে হচ্ছে অ্যাজিউম থেকে। অ্যাজিউম মানে হচ্ছে মনে করা, অনুমান করা অথবা ধারণা করা। এইরকম বাক্যের মধ্যে যদি অ্যাজিউমিং আইএনজি যুক্ত করে দেওয়া থাকে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে, সব সময় নয়, অর্থ বোঝার ক্ষেত্রে অনেক সময় কি হয়, তার অর্থটা দাঁড়ায় এরকম যে অ্যাজিউম মানে যদি হয় মনে করা, তাহলে অ্যাজিউমিং মানে হচ্ছে মনে করে বা ধারণা করে। মনে করা আর মনে করে এক জিনিস নয়, যেরকম বাংলাতে যেমন করা থেকে হয়ে গেছে করে, ইংরেজিতেও ওরকম হয় হচ্ছে অ্যাজিউম থেকে অ্যাজিউমিং। এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। অ্যাজিউমিং হি ইজ এ বার্ডেন অর ফেলিয়ার, মনে করে যে সে একজন বোঝা অথবা একজন ব্যর্থ মানুষ। ফেলিয়ার মানে হচ্ছে ব্যর্থ মানুষ। তাহলে টাকা নেই এরকম মানুষের সাথে আর কি হতে পারে? দেখি বাক্যটা কি বলছে। বলছে যে পোর ম্যান, ম্যান থেকে হয়ে গেল কি মেন, হ্যাঁ। পোর ম্যান অফেন হ্যাভ লিটল ইনফ্লুয়েন্স ইন দেয়ার কমিউনিটিজ। কমিউনিটিজ মানে কি? তাদের সমাজে। কমিউনিটিজ মানে হচ্ছে সমাজ, কমিউনিটি থেকে হয়েছে কমিউনিটিজ, কমিউনিটি মানে হচ্ছে সমাজ। পোর ম্যান অর্থাৎ গরিব মানুষের অফেন হ্যাভ প্রায়ই, থাকে না বললেই চলে, লিটিল ইনফ্লুয়েন্স। এখানে লিটিল অর্থ হচ্ছে থাকে না বললেই চলে, হ্যাভ মানে থাকে, কিন্তু যখন বলছে লিটিল ইনফ্লুয়েন্স মানে থাকে না বললেই চলে ইন দেয়ার কমিউনিটিজ। ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব। অর্থাৎ
গরিব মানুষের তাদের সমাজে কোনো প্রভাব থাকে না বললেই চলে। অর ইভেন, এমনকি উইথ দেয়ার ওন হাউসহোল্ডস, এমনকি তাদের নিজের সংসারেও। সমাজ তো দূরের কথা, তাদের নিজের সংসারেও তেমন কোনো প্রভাব গরিব মানুষের থাকে না। টাকা নাই তো প্রভাব কি থাকবে? আচ্ছা, এবার আসো আমরা একটু এই লিটিলটা একটু বোঝার চেষ্টা করি। লিটিল দুই রকম ভাবে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে একসময় আমরা কোনো সময় ব্যবহার করতে পারি লিটিল, আবার কোনো সময় ব্যবহার করতে পারি এ লিটিল। এখন এই দুইটার অর্থ কেমন হবে? আমি যদি বলি দেয়ার ইজ লিটিল হোপ, এই যদি শুধু লিটিল ব্যবহার করি, শুধু লিটিল এ ছাড়া, তার মানে হচ্ছে যে আশা নেই বললেই চলে। আশা নেই বললেই চলে। আর যদি বলি দেয়ার ইজ এ লিটিল হোপ, তাহলে আমার এর অর্থ দাঁড়ায় যে সামান্য আশা আছে। এ লিটিল মানে হচ্ছে সামান্য আশা আছে, অল্প সামান্য আশা আছে। আর এইখানে বলছে লিটিল হোপ মানে অল্প, এত অল্প যে আশা নাই বললেই চলে। তাহলে এই লিটিল আর এ লিটিলের মধ্যে পার্থক্য বোঝা গেল। এখন আমরা এই হ্যাভ দিয়ে একটু বাক্য করি। যেমন এখানে বলছে পোর ম্যান অফেন হ্যাভ, অর্থাৎ গরিব মানুষের প্রায়ই থাকে। তো এই হ্যাভ মানে মানে কি? থাকা, কোনো কিছু থাকা। অর্থাৎ আই হ্যাভ এ কার, এর অর্থ হচ্ছে আমার একটা গাড়ি আছে। কিন্তু আমি যদি বলি যে আমার গাড়ি নেই, তখন ইংরেজি কি হবে? আই ডোন্ট হ্যাভ এ কার। এটা কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় কিন্তু এটা খেয়াল থাকে না। আমার গাড়ি নেই, আই ডোন্ট হ্যাভ এ কার। এ ম্যান উইদাউট মানি, তার আর কি হতে পারে? এখানে আগে আমরা ভোকাবুলারি গুলো জেনে নিই। এই যে বলছে ডেসপেরেশন, ডেসপেরেশন মানে হচ্ছে অস্থিরতা বা কোনো কিছু পাওয়ার জন্য একবারে বেপরোয়া হয়ে ওঠা, তার মানে হচ্ছে ডেসপেরেশন। বলছে কি যে মেক্স হিম ভলনারেবল, ভলনারেবল মানে হচ্ছে অসহায় বা দুর্বল। মেক মানে হচ্ছে করে দেওয়া, কাকে করে দেওয়া? হিম। এই হিমটাকে ওই যে এ ম্যান উইদাউট মানি। টু স্ক্যামস, স্ক্যামস মানে হচ্ছে প্রতারণা। আনফেয়ার লেবার মানে হচ্ছে অন্যায্য কাজকর্ম, মানে এটা আর একটু পরে বোঝাচ্ছি। লেবার মানে হচ্ছে পরিশ্রম, আনফেয়ার মানে হচ্ছে অন্যায্য। অ্যান্ড ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন মানে হচ্ছে চালাকি। এখন এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। বলছে ডেসপারেশন মেক্স হিম ভুলনারেবল টু স্ক্যামস, আনফেয়ার লেবার অ্যান্ড ম্যানিপুলেশন। অর্থাৎ যেহেতু তার কাছে টাকা নাই, সেহেতু সে কি হয়? অসহায় হয়ে পড়ে। কার কাছে অসহায় হয়ে পড়ে? স্ক্যাম, প্রতারণার কাছে। যে কেউ তার সাথে প্রতারণা করতে পারে। আনফেয়ার লেবার, তাকে টাকার লোভ দেখায়ে তাকে মানে কাজ করাই নিবে, টুকটাক কাজ বা বড় ধরনের কাজ করাই নিবে, বিনা পরিশ্রমিক ছাড়াই কাজ করাই নিবে, যেহেতু তার টাকা লাগবে। এবং এখানে কি বলছে? ম্যানিপুলেশন, তাকে বিভিন্ন রকম ভাবে ম্যানিপুলেট করতে পারে, তাকে তার সঙ্গে চালাকি করতে পারে, তাকে ঠকাতে পারে, এটাই হচ্ছে ম্যানিপুলেশন। তাহলে ওই যে যার কাছে টাকা নাই, সে হচ্ছে কি? তার ডেসপারেশন, তার অস্থিরতা তাকে অসহায় করে তোলে প্রতারণার কাছে, অন্যায্য পরিশ্রম এবং চালাকির কাছে, অর্থাৎ সে এগুলোর শিকার হতে পারে। এ ম্যান উইদাউট মানি, তার আর কি হতে পারে? এখানে আছে যে ল্যাক অফ ফান্ডস, অর্থাৎ ল্যাক মানে হচ্ছে অভাব, এটা এখানে নাউন। এই ল্যাক যে এখানে নাউন, এটা কিভাবে বোঝা যাচ্ছে? যেহেতু এটা সাবজেক্টের জায়গাতে বসেছে, সেহেতু আমরা ধরে নিতে পারি যে এটা নাউন। যদি আমরা বুঝতে না পারি অ্যাকচুয়ালি, তখন আমরা এভাবে বুঝবো, কিন্তু এটা এখানে নাউন, আমি শিওর করে দিলাম। ল্যাক অফ ফান্ডস, অর্থাৎ ফান্ডের অভাব। ফান্ড মানে কি? টাকা পয়সা। ল্যাক অফ ফান্ড মিনস, অর্থ পোর নিউট্রিশন। পোর মানে কি? গরিব। কিন্তু এখানে আসলে পোর নিউট্রিশন মানে হচ্ছে নিউট্রিশনের অভাব। পোর নিউট্রিশন মানে হচ্ছে নিউট্রিশনের অভাব, বা যেরকম নিউট্রিশন থাকার কথা সেরকম না, পর্যাপ্ত না। ইনঅ্যাডিকুয়েট হেলথ কেয়ার, অর্থাৎ অপর্যাপ্ত স্বাস্থ্য সেবা। অ্যান্ড হায়ার স্ট্রেস রিলেটেড ইলনেস, স্ট্রেস মানে হচ্ছে কি? চাপ, মানসিক চাপ বা প্রেশার, এরকম রিলেটেড সম্পর্কিত অসুস্থতাগুলো দেখা দেয়। অর্থাৎ টাকা পয়সার অভাব মানেই হচ্ছে যে পর্যাপ্ত নিউট্রিশন থাকবে না, অপর্যাপ্ত হেলথ কেয়ার স্বাস্থ্যসেবা, এবং হায়ার স্ট্রেস রিলেটেড ইলনেস, অর্থাৎ যখন টাকা নাই তখন মনের মধ্যে টেনশন, বিভিন্ন রকম চিন্তা, চাপ, এই করে হবে কি? বিভিন্ন রকম মানসিক ইলনেস অর্থাৎ অসুস্থতা দেখা দিবে। এখন আমরা প্রথমে একটু এই ল্যাক নিয়ে কথা বলি। সেটা হচ্ছে ল্যাক নাউন হিসাবেও ব্যবহার হয়, আবার ভার্ব হিসাবেও ব্যবহার হয়। এটা আমাদেরকে পার্টস অফ স্পিচ এটা জানতে হবে। এখন কখন ভার্ব হিসাবে ব্যবহার হয়, কখন নাউন হিসাবে ব্যবহার হয়, এটা আমরা কিভাবে বুঝবো? এই যে এখানে বলছে ল্যাক অফ ফান্ডস,
যেহেতু এটা সাবজেক্টের জায়গাতে বসেছে, যদি কোনো ওয়ার্ড আমরা বুঝতে পারি যে সাবজেক্টের জায়গায় বসলো অথবা অবজেক্টের জায়গাতে বসলো, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়। নাউন অথবা অ্যাডজেক্টিভগুলো সাধারণত সাবজেক্ট অথবা অবজেক্টের জায়গাতে বসে থাকে। আর যদি ভার্ব হিসাবে বসে, ভার্ব হিসাবে বসলে কি আগে সাবজেক্ট তারপরে তো ভার্বে বসবে, তাই না? এরকম হচ্ছে ব্যাপার। তো এখানে ল্যাক যখন আমাদের নাউন, তখন তার অর্থ হচ্ছে অভাব। আর যদি ভার্ব হয় তাহলে আমাদের অর্থ দ্বারাই হচ্ছে অভাব থাকা বা অভাব হওয়া। তো এখানে তো নাউন হিসাবে ব্যবহার হয়েছে, আমি একটা উদাহরণ লিখেছি ভার্ব হিসাবে। যেমন এখানে বলছে ইউ ডোন্ট ল্যাক ট্যালেন্ট। এর মানে হচ্ছে তোমার ট্যালেন্টের অভাব নেই অথবা তোমার মেধার অভাব নেই। রেদার বরং ইউ ল্যাক হার্ডওয়ার্ক, তোমার পরিশ্রমের অভাব আছে। এই যে এটা সাবজেক্ট, এটা এখানে V1 তোমার। তাহলে এটা যেহেতু সাবজেক্টের পরে বসেছে, এই যে তাহলে এটা হচ্ছে ভার্ব। এই যে ইউ এটা সাবজেক্ট, এই যে ডোন্ট এটা বসেছে নেগেটিভের কারণে, এই যে এখানে তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা বুঝলাম যে এখানে এটা ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, ইউ ল্যাক হার্ডওয়ার্ক। আচ্ছা, এবার আমরা আসি ইনঅ্যাডিকুয়েট। এই যে এখানে ইন দিয়ে কি করেছে, অপর্যাপ্ত হয়ে গেছে। তাহলে পর্যাপ্তর ইংরেজি কি? পর্যাপ্তর ইংরেজি হচ্ছে অ্যাডিকুয়েট। এর আগে আমরা জানি কি এনাফ মানেও কিন্তু পর্যাপ্ত, তার একটা সিনোনিম হচ্ছে অ্যাডিকুয়েট। অর্থাৎ যখন আমরা পড়বো তখন আমাদেরকে এইভাবে পড়তে হবে, তাহলে ভোকাবুলারিগুলো আমাদেরকে বেশি বেশি শেখা যাবে। ইনঅ্যাডিকুয়েট আর এটা হচ্ছে অ্যাডিকুয়েট, মানে হচ্ছে পর্যাপ্ত। এবার আমরা একটু দেখি, এই যে এখানে বলছিল যে স্ট্রেস রিলেটেড ইলনেস, অর্থাৎ চাপ সম্পর্কিত অসুস্থতা। চাপ সম্পর্কিত অসুস্থতাগুলো কোনগুলো, এগুলো আমরা জেনে নিই, তাহলে আমাদের কিছু ভোকাবুলারিও জানা হবে। চাপ সম্পর্কিত ইলনেসগুলো হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে হচ্ছে অসুস্থতা, আর অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বিগ্ন, উদ্বিগ্নতা, অর্থাৎ উদ্বিগ্নতা অসুস্থতা, উদ্বিগ্নতা অসুস্থতা। ইনসমনিয়া মানে অনিদ্রা, ইনসমনিয়া। আইবিএস, আইবিএস এটা সংক্ষেপে লেখা হয়েছে, এটা একটা রোগের নাম, সেটা হচ্ছে ইরিটেবল বাওয়েল সিস্টেম, ইরিটেবল বাওয়েল সিস্টেম, আইবিএস। আইবিএস হলে কি হয়, পেটের নাড়িভুড়ি কাঁপাকাঁপি করে। অর্থাৎ মানুষের যখন টেনশন হয় তখন কিন্তু তার পেটের মধ্যে নাড়িভুড়ি কাঁপাকাঁপি করে, ওই সেটাকেই বলে হচ্ছে আইবিএস। আর পেটের মধ্যে এরকম কাঁপাকাঁপি হলে মানুষের অসুস্থতা লাগে, এইটা হচ্ছে আইবিএস। ডিপ্রেশন, ডিপ্রেশন মানে কি, বিষণ্ণতা। হাইপারটেনশন, হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ। মাইগ্রেন, মাইগ্রেন মানে কি, মাথা ব্যথা। আমাদের অনেক সময় কি হয়, মাথার এই এক পাশে ব্যথা করে, আবার অনেক সময় মাথার শুধু পিছনটা ব্যথা করে, এই বা এই পাশ চোখ ব্যথা করছে, এগুলো হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন কোথা থেকে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে একটা কারণ মানসিক চাপ বা প্রেশার যদি বেশি থাকে তাহলে মাইগ্রেন হতে পারে। হার্ট ডিজিজ, অর্থাৎ হৃদযন্ত্রের যে কোনো অসুখ আমাদের এই মানসিক, অর্থাৎ মানসিক চাপ থেকে আসতে পারে। এছাড়া মানসিক চাপ থেকে আর কি হতে পারে, সোরিয়াসিস বা একজিমা, অর্থাৎ চর্মরোগ। চর্মরোগটাও কিন্তু মানসিক রোগ, মানসিক চাপের কারণে হতে পারে। শুধু যে মানসিক চাপের কারণেই হয় তা না, কিন্তু মানসিক চাপের কারণেও হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো ভোকাবুলারি শিখলাম। আর কি হয়, বলছে ইফ হি ডাজেন্ট ব্রেক দ্য সাইকেল। এখানে হি বলতে বোঝাচ্ছে ওই যে সেই, এ ম্যান উইদাউট মানি, অর্থাৎ টাকা ছাড়া মানুষ। ইফ হি ডাজেন্ট, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস বা ইএস যুক্ত রয়েছে, ডু নট থেকে হয়ে গেছে হচ্ছে ডাজেন্ট। ব্রেক দ্য সাইকেল, সাইকেল মানে হচ্ছে চক্র। কোন চক্র, এই যে ওই গরিব ছিল, তার আগের ওর বাপ গরিব ছিল, তার বাপ গরিব ছিল, এই যে গরিবের মধ্যেই সে দিনটা কাটাচ্ছে, অর্থাৎ টাকা ছাড়া যে দিনটা কাটাচ্ছে, এই চক্রটা যদি সে ব্রেক না করে, সে বলতে যে কোনো একজন মানুষ যদি ব্রেক না করে, অর্থাৎ ব্রেক না মানে তাকে টাকা ইনকাম করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, যদি এটা না করে তাহলে কি হবে, যে হিজ চিলড্রেন, অর্থাৎ তার বাচ্চা কাচ্চাও আর লাইকলি টু, সম্ভাবনা আছে যে, লাইকলি টু, লাইকলি মানে সম্ভাবনাময়, লাইকলি টু সম্ভাবনা আছে যে, ইনহেরিট মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া। ইনহেরিট এটা ভার্বের বেস ফর্ম, ইনহেরিট মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হওয়া, দ্য সেম স্ট্রাগল। টাকা পয়সা থাকলে যেমন সে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়, তেমন টাকা পয়সা না থাকলেও তার বাচ্চা কাচ্চা উত্তরাধিকার সূত্রে কি হয়, ওই দারিদ্রতা সে, অর্থাৎ এই যে দ্য সেম স্ট্রাগল, অর্থাৎ সেম সংগ্রাম, স্ট্রাগল মানে কি সংগ্রাম কষ্ট, সে উত্তরাধিকার সূত্রেই পাবে। অর্থাৎ ইফ হি ডাজেন্ট ব্রেক দ্য সাইকেল, যদি সে সাইকেল বা চক্রটা ভঙ্গ না করে, তার ছেলে মেয়েও সেম স্ট্রাগল করবে, অর্থাৎ কোনো না কোনো একজনকে এই চক্রটা ভাঙতে হবে। তো এবার আসলে আমরা এই লাইকলি টু এর ব্যবহারটা দেখি। লাইকলি টু আমরা কিভাবে ব্যবহার করতে পারি,
লাইকলি টু এর ব্যবহারটা এরকম হতে পারে যে আই অ্যাম লাইকলি টু ডেভেলপ এ হাই ইনকাম স্কিল, অর্থাৎ এই যে লাইকলি টু এরপরে আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে বেস ফর্ম। এই যে টু আছে ভার্বের বেস ফর্মটা আমরা ব্যবহার করব। ডেভেলপ মানে কি? গড়ে তোলা। আই অ্যাম লাইকলি টু এর অর্থ হচ্ছে আমার সম্ভাবনা আছে যে ডেভেলপ গড়ে তোলার এ হাই ইনকাম স্কিল, অর্থাৎ উচ্চ ইনকাম করে এরকম স্কিল বা দক্ষতা, উচ্চ ইনকামের দক্ষতা গড়ে তোলার সম্ভাবনা আছে আমার। আবার আমি যদি ব্যবহার করি লাইকলি টু বি, তাহলে এই বি মানে কি? বি মানে হওয়া। তাহলে লাইকলি টু বি মানে কি? হওয়ার সম্ভাবনা। অর্থাৎ হি ইজ লাইকলি টু বি, তার হওয়ার সম্ভাবনা আছে। কি হওয়ার সম্ভাবনা আছে? রিচ। অর্থাৎ হি ইজ লাইকলি টু বি রিচ, তার ধনী হওয়ার সম্ভাবনা আছে। এনাফ যথেষ্ট, টু বাই এ কার, একটা গাড়ি কেনার জন্য। একটা গাড়ি কেনার মতো তার যথেষ্ট ধনী হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি বলি হি ইজ লাইকলি টু হ্যাভ, এই হ্যাভটাও কিন্তু এখানে ভার্বের বেস ফর্ম। কিন্তু আমি যদি বলি হি ইজ লাইকলি টু হ্যাভ, তার মানে তার থাকার সম্ভাবনা আছে। কি থাকার সম্ভাবনা আছে? মানি এনাফ, যথেষ্ট টাকা, টু বাই এ কার, একটা গাড়ি কেনার মতো। তার একটা গাড়ি কেনার মতো যথেষ্ট টাকা থাকার সম্ভাবনা আছে। তার মানে লাইকলি টু বি এগুলো আমরা ব্যবহার করি কি কখন? মানে সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি লাইকলি টু। টাকা না থাকলে একজন মানুষের কি কি হতে পারে সেটা এতক্ষণ আমরা শিখলাম, জানলাম, পাশাপাশি ইংরেজি শিখলাম। এখন আমরা এটার একটু সমাধান নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে হোয়াট টু ডু সলভ মানি প্রবলেম। এই টাকার সমস্যা হলে পারে আমাদের কি কি করা উচিত, সেটা প্রথমে বলছে ডেভেলপ এ হাই ইনকাম স্কিল, অর্থাৎ গড়ে তুলুন একটা উচ্চ দক্ষতা যেটাতে ইনকাম বেশি, এমন একটা দক্ষতা যেটাতে ইনকাম বেশি, অর্থাৎ হাই ইনকাম স্কিল। স্টার্ট এ সাইড হাসল, অর্থাৎ বর্তমানে যে কাজটা করছেন, যেটা করে আপনার টাকার সমস্যার সমাধান হচ্ছে না, ওইটার পাশাপাশি আর একটা কিছু শুরু করতে হবে, অর্থাৎ স্টার্ট এ সাইড হাসল। বাজেট রুথলেসলি, রুথলেসলি অর্থ হচ্ছে নির্দয়ভাবে, নির্দয়ভাবে মানে দয়া মায়াহীন ভাবে বাজেট করতে হবে। বাজেট করা মানে কি? অর্থাৎ আপনার যা ইনকাম সেটাকে এমনভাবে ভাগ করতে হবে যাতে তার মধ্যে কোনো দয়া মায়া না থাকে। অর্থাৎ যেখানে খরচ করা উচিত সেখানেই খরচ করতে হবে, যেখানে খরচ করা উচিত না সেখানে না তো না, ওখানে কোনো মায়া দয়া চলবে না। এটাই বলছে হচ্ছে বাজেট রুথলেসলি। তারপর বলছে যে ইনক্রিজ ইনকাম স্ট্রিমস, অর্থাৎ ইনকামের প্রবাহ বাড়াতে হবে। আজকে যদি 5,000 টাকা ইনকাম হয়, কালকে 6,000 টাকার চেষ্টা করতে হবে। অর্থাৎ কোনো দোকানদার কোনো কিছু বিক্রি করার চেষ্টা করছে, সে আজকে 5,000 টাকা বিক্রি করেছে, তাহলে কালকে তাকে 5,500 টাকা বিক্রি করার চেষ্টা করতে হবে। এরকম ধাপে ধাপে বাড়াতে বলছে, এবং এটা বাড়াতে হলে যা করতে হয় তা করতে হবে। নেটওয়ার্ক স্ট্র্যাটেজিক্যালি, নেটওয়ার্ক মানে হচ্ছে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করা, অর্থাৎ বিভিন্ন রকম মানুষের সঙ্গে উঠতে হবে, বসতে হবে, তাহলে তাদের জ্ঞান বুদ্ধি মাথায় আসবে, বিভিন্ন রকম উপায় মানুষ বাতলে দিবে, তাদের সঙ্গে করা হবে। এই জন্য বলছে নেটওয়ার্ক স্ট্র্যাটেজিক্যালি, অর্থাৎ কৌশলীভাবে। এটা অ্যাডভার্ব, স্ট্র্যাটেজিক্যালি। ইনভেস্ট ইন নলেজ, বলছে বিনিয়োগ করুন জ্ঞানে, জ্ঞান অর্জন করতে বলছে। অর্থাৎ শুধুমাত্র যে ধন সম্পদ কিনেই অর্থ বিনিয়োগ করতে হবে এরকম না, শুধু ব্যাংকে টাকা জমা রেখেই বিনিয়োগ করতে হবে এরকম না, জ্ঞান অর্জন করতে হবে। প্রচুর জ্ঞান অর্জন করলে অর্থ অর্জন উপার্জন অটোমেটিক হয়ে যাবে। এই জন্য বলছে ইনভেস্ট ইন নলেজ, অর্থাৎ আপনি অনেক টাকা ইনকাম করলেন, কিন্তু টাকা কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা যদি আপনি না জানেন তাহলে তো হবে না, তাই না? এই জন্য বলছে অর্থাৎ টাকা পয়সা কিভাবে হ্যান্ডেল করতে হবে সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। ইনভেস্ট ইন নলেজ, আপনি যদি কিছু বিক্রি করতে চান তাহলে সেই বিষয়ে ভালো করে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে যে জিনিসটা বিক্রি করছেন সেটা। এই জন্য বলছে তাহলে ইনভেস্ট ইন নলেজ, এটা কিন্তু অনেক বৃহৎ অর্থে ব্যবহার করা যায়, ঠিক আছে এইটা। তারপর বলছে কি অ্যাভয়েড ডেব্ট ট্র্যাপস, ডেব্ট মানে হচ্ছে ঋণ, আর ট্র্যাপ মানে হচ্ছে ফাঁদ। ট্র্যাপ থেকে আসছে ট্র্যাপস, অর্থাৎ ঋণের যে ফাঁদগুলো আছে সেগুলো থেকে বিরত থাকতে বলছে। অর্থাৎ কখনোই ঋণ করতে নিষেধ করা হচ্ছে, এমন কোনো ঋণ করা যাবে না যে ঋণটা আপনাকে ফাঁদের মধ্যে ফেলে দিবে। অ্যাভয়েড মানে এড়িয়ে যান। তারপরে বলছে থিঙ্ক লং টার্ম, অর্থাৎ যখনই কোনো কিছু ভাববেন সেটা বৃহৎ সময় নিয়ে ভাবতে হবে। অর্থাৎ আজকে এটা করলাম বাদ, কালকে ওটা করলাম বাদ, এরকম না। কমের পক্ষে একটা জিনিস 5 বছর 10 বছর এরকম একটা লং টার্ম নিয়ে ভাবতে হবে, তাহলে হবে কি সেখান থেকে উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। তারপর বলছে স্টে ডিসিপ্লিনড, অর্থাৎ নিয়মানুবর্তী হতে হবে, নিয়ম মেনে চলতে হবে। নিয়ম না মানলে টাকার মালিক হওয়া সম্ভব নয়। তার মানে টাকার মালিক হতে গেলে
নিয়ম মেনে চলতে হবে। কেমন স্বাভাবিক নিয়ম কানুন, সকাল সকাল উঠতে হবে, ঠিকমতো কাজ করতে হবে, কাজে ফাঁকি দেওয়া যাবে না, সৎ হতে হবে, অনেস্ট হতে হবে। এই তো এগুলোই তো ডিসিপ্লিন নাকি? স্টে ডিসিপ্লিনড। তারপর বলছে চেঞ্জ ইওর মাইন্ডসেট, অর্থাৎ নিজের মনকে বদলাতে হবে। অর্থাৎ যে মানুষের টাকা থাকে না সে তো অস্থির, ওই যে ডেসপারেশন, ওই অস্থিরতা ভাবটা কাটিয়ে তুলতে হবে এবং মনকে বোঝাতে হবে যে হ্যাঁ সম্ভব, কাজ করলে সম্ভব। অর্থাৎ মনকে প্রথমে পরিবর্তন করে নিয়ে তারপর কাজে নেমে পড়তে হবে। চেঞ্জ ইওর মাইন্ডসেট। এই এরপরে কি আছে? ফাইনাল থট, অর্থাৎ সর্বশেষ যে আমাদের চিন্তা। এতক্ষণ আমরা এগুলো পড়ে জেনে যা বুঝলাম সেটা এখন আমরা আপ নেক্সট অর্থাৎ পরবর্তীতে দেখব। এবার আমরা দেখব ফাইনাল থট। ফাইনাল থটটা কি? যে হচ্ছে মানি প্রবলেমস ওন্ট, ওন্ট আসছে কোথায় থেকে? উইল নট ডিসঅ্যাপিয়ার ওভারনাইট, অর্থাৎ ওভারনাইট মানে রাতারাতি, ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া। ওন্ট আসছে হচ্ছে উইল নট থেকে। তাহলে উইল যেহেতু একটা মডেল অক্সিলারি, তাহলে এরপরে অবশ্যই এটা ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানি প্রবলেমস মানে টাকার সমস্যা। টাকার সমস্যা রাতারাতি অদৃশ্য হয়ে যাবে না, বা টাকার সমস্যা রাতারাতি হাওয়া হয়ে যাবে না, বাট কিন্তু কনসিস্টেন্ট অ্যাকশন, অর্থাৎ অনবরত কাজ, কনসিস্টেন্ট অর্থাৎ অনবরত বা লাগাতার, লাগাতার কাজ, লার্নিং শিক্ষা অর্থাৎ জ্ঞান অর্জন, অ্যান্ড ডিসিপ্লিন, এটা হবে ডিসিপ্লিন অর্থাৎ নিয়ম শৃঙ্খলা। কি করবে? উইল গ্র্যাজুয়ালি চেঞ্জ, আস্তে আস্তে, গ্র্যাজুয়ালি মানে কি আস্তে আস্তে বা ধীরে ধীরে কি করবে? চেঞ্জ, পরিবর্তন করবে। এটা চেঞ্জ হচ্ছে এখানে ভার্বের বেস ফর্ম। কেন ভার্বের বেস ফর্ম? এই যে এটা আছে উইল, অর্থাৎ উইল যেহেতু এটা মডেল অক্সিলারি তাহলে এটা ভার্বের বেস ফর্ম। আর আমরা জানি যে অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব এবং মেইন ভার্বের মধ্যেখানে আমাদের কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। এই যে গ্রাজুয়ালি এলওয়াই আছে, আস্তে আস্তে, ধীরে ধীরে, এগুলো কি? অ্যাডভার্ব। তাহলে উইল গ্রাজুয়ালি চেঞ্জ ইওর ফিনান্সিয়াল রিয়ালিটি। রিয়ালিটি লাস্টে যদি টি ওয়াই থাকে তাহলে সেটা হয় হচ্ছে নাউন, আর নাউনের আগে তাহলে এটা অবশ্যই থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই পার্টস অফ স্পিচ চেনাটা কিন্তু খুব জরুরি, এই কারণে আমি পার্টস অফ স্পিচ আমি বলে দিই। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, এটা মডেল ভার্ব। তাহলে এগুলো কিন্তু বোঝা গেল। হ্যাঁ, তাহলে এটা কি বলছে? যে কিন্তু অনবরত কাজ, শিক্ষা এবং নিয়ম শৃঙ্খলা ধীরে ধীরে পরিবর্তন করবে, যেহেতু এখানে উইল ফিউচার ইনডিফিনিট, ধীরে ধীরে পরিবর্তন করবে ইওর ফিনান্সিয়াল রিয়ালিটি, আপনার আর্থিক বাস্তবতা। ওকে, তো কি বলছে? কি করতে হবে আমাদেরকে? স্টার্ট স্মল, ছোট করে শুরু করতে হবে। স্টার্ট স্মল, স্টে ফোকাসড, বলছে ফোকাসড থাকুন, অর্থাৎ মনোযোগ ধরে রাখুন, যেটা করছেন সেটার উপরে মনোযোগ ধরে রাখুন। সেটা ইংরেজি আছে স্টে ফোকাসড, স্টে মানে থাকা। অ্যান্ড নেভার স্টপ ইমপ্রুভিং, এবং কখনোই উন্নতি করা বাদ দিবেন না। নেভার মানে কখনোই, স্টপ মানে থামবেন না বা বাদ দিবেন না। এই যে স্টপ এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাহলে এরপরে ইমপ্রুভ মানে কি? উন্নতি করা। এই জন্য এটার পরে যদি আরেকটা ভার্ব ব্যবহার করে, একটা ভার্বের পরে আরেকটা ভার্ব ব্যবহার করা হলে অধিকাংশ ক্ষেত্রে এই আইএনজি যুক্ত করে ব্যবহার করতে হয়। অর্থাৎ নেভার স্টপ ইমপ্রুভিং, কখনোই উন্নতি করা বাদ দিবেন না বা ছাড়বেন না। এই ছিল আজকে আমাদের ক্লাস। কেমন লাগলো ক্লাস কমেন্ট করে জানাবে, লাইক করবে। আশা করি ক্লাসটা তোমাদের খুব উপকারে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।